11টার সময় পাথর প্রতিমা ঘাট থেকে চলে যাবে রাক্ষসকালী জানার ঘাট তটের বাজার। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি পাথর প্রতিমা ঘাট বা পাথর ঘাট। আর শুরু করেছিলাম কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে। কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে কিন্তু পাথর প্রতিমা যে বাসস্ট্যান্ড সেটা কিন্তু 18 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু চলে এসছে একেবারে পাথর প্রতিমা ফেরিঘাট। তোমরা এমন অনেক হোটেল পেয়ে যাবে, তার মধ্যে এখন যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, তো দেখো এখানে কিন্তু একটা বিশেষত্ব দেখলাম, যেটা আর কি বাঁকুড়া পুরুলিয়াতে যেটা দেখা যায় যে মুড়ি এবং ঘুগনির যে ব্যবস্থা থাকে, এখানেও কিন্তু চপ আছে, ঘুগনি মুড়ি এবং ছোলা সেদ্ধ, ছোলা কাঁচা ছোলাও আছে। তার সঙ্গে কিন্তু ভাতের হোটেল এখানে আছেন। তো এই দাদারি হোটেল, তো দাদা এখানে মানে ভাতের হোটেলের সঙ্গে আর কি ঘুগনি মুড়িও দেওয়া হয় আর কি। কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখেন এই ঘাটের এই আপনাদের এই হোটেল? এটা আছে সকাল 4টে থেকে সন্ধ্যে 9টা, মানে যত অবধি আর কি ফেরি চলাচল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনতে পারলে যে দাদাদের এই ঘাটের হোটেল কিন্তু মোটামুটি খোলা থাকে। এখানেও একটা ওপাশেও হোটেল আছে, পরপর তোমরা কিন্তু হোটেল পেয়ে যাবে। আমাদের গন্তব্য চাঁদমারি ঘাট। তো চাঁদমারি ঘাটে সেটা হচ্ছে আমাদের জি প্লট, সেখানে কিন্তু আজকে আমাদের গন্তব্য। তো এই যে সোজা বাসস্ট্যান্ড থেকে এই ঘাট অবধি যে দূরত্ব, সেটা কিন্তু 1.3 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম কিন্তু পুরোটাই আপনারা হেঁটেও আসতে পারেন, কিংবা কোনো টোটো কিংবা অটোর মাধ্যমে কিন্তু চলে আসতে পারেন এই ঘাটে। তো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি একেবারে পাথর প্রতিমা ঘাটে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ অরণ্যের মাঝে কিন্তু সুন্দরবনের সৌন্দর্য লুকিয়ে আছে। আর একেবারে দুই পক্ষীরাজ একেবারে আমার ঠিক পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে, পরপর দুটো, যে কোনো একটা এখান থেকে যাবে, সেটা জেনে নেবে কোনটা যাবে। আর এই বোট ফেরি ধরে কিন্তু আমাদের চাঁদমারি ঘাটে পৌঁছে যেতে হবে। তো এই পাটাতনের ওপর দিয়ে কিন্তু আমাদের যাওয়ার চিন্তা ভাবনা। দেখো এই পাটাতনের ওপর দিয়ে কিন্তু চলেছি। তো নিচে একটা ডেক আছে আর ওপরে একটা ডেক আছে। এখানে কিন্তু মোটামুটি একটা সময় সীমার মধ্যে কিন্তু এটা ছাড়বে। তো দূরে যেটা যাচ্ছে দেখো, দূরে ওটাই কিন্তু চাঁদমারি যাচ্ছে। জুম করে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে তোমাদেরকে। তো ওটাই চাঁদমারি যাচ্ছে একেবারে রামগঙ্গা ঘাট থেকে চাঁদমারি, সোজা জি প্লট। আর এই যে এটা কিন্তু কেবিন, পাইলটের কেবিনটা দেখো, পাইলটের কেবিনটা। আপনি পাইলট? আচ্ছা আচ্ছা। কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আপনার নাম কি আছে? দীপক নাইয়া। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? না, আমার জি প্লট। জি প্লটে? আচ্ছা। প্লটের জায়গাটা কি মানে টোটালটাই কি বিচ্ছিন্ন, মানে সুন্দরবনের এক সাইড থেকে? সুন্দরবন বিচ্ছিন্ন হয়েছে, এখন যোগাযোগ ব্যবস্থা একটু উন্নত হয়েছে। আচ্ছা, কতক্ষণ অন্তর অন্তর এই চাঁদমারি ঘাট থেকে পাথর প্রতিমার এই ফেরি ঘাটটা ফেরি পাওয়া যায়? সকালে আসার সময় আধ ঘন্টা অন্তর পাবেন, 30 মিনিট অন্তর পাবেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে যাওয়া 1 ঘন্টা অন্তর। 1 ঘন্টা অন্তর? তা বাদে একটু আড়পারে আপনি যে কোনো সময় আসতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা। উপর দিয়ে আসতে পারবেন, ভ্যানে আসা যাবে। সেক্ষেত্রে কি মানে স্কুল কলেজ কি ওখানে কি আছে, না এখানে আসতে হয়? কলেজ পাথর প্রতিমা, ওই জি প্লটে আছে, দুটো আছে উচ্চ মাধ্যমিক। আচ্ছা আচ্ছা। ক্যাপ্টেন বাবুর একটু কেবিনে বসে পড়লাম ওনার সঙ্গে কথা বলার জন্য। তো যেটা বললেন যে স্কুল ওখানে আছে, কলেজের ক্ষেত্রে পাথর প্রতিমাতে আসতে হয় কিংবা কাকদ্বীপে যেতে হয়। আর স্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে। একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে ওখানে। আর প্রতিমা থেকে আপনাদের চাঁদমারি পর্যন্ত কটা স্টপেজ আছে সেটা জিজ্ঞাসা করছি। আছে 9টা স্টপেজ। এবার ওর মধ্যে কিছু কিছু স্টপেজ প্যাসেঞ্জার না থাকলে ওরা যদি স্টপেজের নামগুলো যদি একটু বলেন, যেমন এটা পাথর প্রতিমা, ওপাশে রামগঙ্গা, এবার তারপরে পড়বে আপনার বেড়ারটেকা। আচ্ছা। তারপরে রাক্ষসখালী, তালতলা। আচ্ছা আচ্ছা। সিটের ঘাট। ছোট রাক্ষসখালী না বড়? ছোট রাক্ষসখালী। ছোট রাক্ষস। এবার সিটের ঘাট। আচ্ছা আচ্ছা। খদ্দরে ঘাট। আচ্ছা। বড় ভাঙা। আচ্ছা। জয়শ্রী কলোনি। আচ্ছা। কালীবাঙ্গাল। চাঁদমারি। আচ্ছা, চাঁদমারি যেটা আর কি জি প্লট। হ্যাঁ। আচ্ছা, এই এতটা রাস্তা অতিক্রম করতে হয়, তো এখানে কি মানে মানে মহিলাদের জন্য বা পুরুষ মানুষদের জন্য কিন্তু কোনো রকম টয়লেটের ব্যবস্থা কি আছে? টয়লেট আছে, তাই মানে এই সুব্যবস্থাটা আছে, নাহলে তো এতটা রাস্তা অতিক্রম করে যেতে হয়। টয়লেট সব ব্যবস্থা আছে।
তো এটাকে আপনারা কি মানে কি বলেন আর কি, আপনাদের স্টিয়ারিং, আপনাদের ভাষায় স্টিয়ারিং, তাই তো? তো বেশ খুব সুন্দর দেখছো যে যদিও বা এটা আমার অভিজ্ঞতা নেই, তবু একটু হাত দিয়ে দেখলাম যে কেমন লাগে। অবশ্যই মানে ক্যাপ্টেন হিসাবে আমাকে মানাচ্ছে না, তার কারণ আমি এই সম্বন্ধে খুবই, আমার ধ্যান ধারণা খুবই কম। তো ওনার সঙ্গে কিন্তু কথা বলে খুব ভালো লাগলো। উনি খুব মিষ্টি একজন মানুষ, উনি সমস্ত বিষয়টা আমাদের সঙ্গে তুলে ধরলো। তো চলো বাদবাকি বিষয়টা দেখাবো, আর এই বোট সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দেবো। যে ব্যবস্থা আছে সেগুলো একটু তোমাদেরকে দেখায়। যেরকম ক্যাপ্টেন আর মিন্টু আছে আজকে আমার সঙ্গে, ক্যাপ্টেন মিন্টু। হচ্ছে শেষ দ্বীপ যাচ্ছে তো যেরকমটি বলা হয়েছিল যে এই দেখো এখানে কিন্তু একটা সিঁড়ির ব্যবস্থা আছে, আর এই যে এতটা রাস্তা অতিক্রম করতে হবে, আর তার মধ্যে কিন্তু একটা টয়লেট বাথরুমের একটা থাকার দরকারই আছে। আর দেখো এটা কিন্তু একটা টয়লেট আছে, সেটা তোমাদেরকে একটু দেখায়। এই যে এটা খোলামেলা টয়লেট, যেটুকু আছে যথেষ্ট, এখানে যেটা দরকার আর কি সেটুকুই আছে এখানে। তো চলো দেখে নিয়েছি যে আমাদের যেটা দরকারি, প্রতি মুহূর্তে যেটা দরকার সেইগুলোর ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর এখানে কিছু মানুষ বসেন, এখানেও কিছু মানুষ বসেন। তো চলো নিচের দিকে যাওয়া যাক, কী আছে। লাইফ বোটিং সাপোর্ট এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ব্যবস্থা আছে। নিচের পোর্শনটা তোমাদের দেখায়, যেরকমটি বলেছিলাম তোমাদেরকে। এই দেখো টোটালটাই কিন্তু ম্যানগ্রোভ, এই সুন্দরী গড়ান প্রভৃতি গাছ এখানে কিন্তু আছে। আর এটাই কিন্তু সৌন্দর্যায়নের দিক দিয়ে আরও মাধুর্য করে তোলে সুন্দরবনকে। আর নিচের যে ডেকটা আছে, নিচের ডেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা একটুখানি নিচু, আর ওপর থেকে এখানে কিন্তু যাত্রীরা থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। তো অনেক সিটের ব্যবস্থা কিন্তু আছে। কত সিটের ডেকটা দাদা? পুরো ডেকটা কত সিটের এটা? টোটাল ডেক 550, ওপরে আর নিচে দিয়ে টোটাল 550 লোক নিয়ে আপনারা যাতায়াত করেন আর কি। তার থেকে বেশিও তো হয় কখনো কখনো। তো তোমাদের ডেক সম্বন্ধে একটু দেখায়। আচ্ছা আপনারা কি এখানে এই ফেরি করতে করতেই যাবেন, না এখানেই আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনারা কিন্তু এখানে আছেন, এই নৌকা ছাড়ার আগ পর্যন্ত ওনারা কিন্তু ফেরি করবেন। আর দেখো টোটাল এই ডেকের অবস্থা দেখেন, এখানে আর ওপরে দিয়ে কিন্তু প্রায় 550 লোকের বসার জায়গা কিন্তু আছে। এই জায়গাটা কিন্তু টোটালটাই কিন্তু অনেকটা বড় জায়গা, আর এই দু সাইড দিয়ে কিন্তু একটা ব্যবস্থা আছে বসার। তো চলো ওপরের ডেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো যেমনটি প্রথমে তোমাদেরকে বলেছিলাম, দোকানের যে সমস্ত সামগ্রী আর কি, নিত্য সামগ্রী, সেইগুলো কিন্তু আছে। আলু থেকে শুরু করে পটল কিংবা কুমড়ো, তাছাড়া এই যে স্প্রাইট, বিভিন্ন জলের বোতল থেকে শুরু করে চিপস, কুরকুরে, এই সব কিছুই কিন্তু এই বড় বড় বাজার যেগুলো আছে, পাথর প্রতিমা কিংবা রামগঙ্গা, এখান থেকে কিন্তু কে প্লট, এল প্লট কিংবা জি প্লটের যে বিচ্ছিন্ন এলাকা, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। ওখানে কিন্তু এরকম পাইকারি মার্কেট নেই, কিংবা ওখানে তৈরির সামগ্রী ব্যবস্থা নেই, সেহেতু এখান থেকে কিন্তু নিয়ে যেতে হয় সমস্ত মাল। তো প্রস্তুত করার জন্য কিন্তু সেখানে হয় না, প্রস্তুত না হওয়ার কারণে। তো দেখো এটা আমাদের এই ফেরিটা এখন কিন্তু ছেড়ে দিল, এখান থেকে মোটামুটি লোক উঠে গেছেন, আর এটা কিন্তু ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। তা মোটামুটি 500 থেকে 550 লোক কিন্তু এই ফেরিতে চলাচল করে। আর আর একটা ফেরি কিন্তু এখানে সংযোগ হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছি মানে সিলিন্ডারের ব্যবস্থা, মানে সিলিন্ডার কিন্তু এখান থেকে যায়, গ্যাসের যে সিলিন্ডার, এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হয় এই ট্রান্সপোর্টের মাধ্যমে। আর দূরে একটা আমার ওখানে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু মাছের জন্য আর কি, মাছ ধরার জন্য এই বোটগুলো ব্যবহার করা হয়, এগুলো একটু বড় এর থেকে।
আর এই মাস থেকে রামগঙ্গায় এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, এরপর বনশ্যামনগর, তারপর রাক্ষসখালী, এইভাবে চার পাঁচটা স্টপেজ দিতে দিতে কিন্তু জি প্লটের দিকে চলে যাবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ একেবারে ফেরির উপরে আছি, আর কী বলবো, মানে অসাধারণ এক অভিজ্ঞতা কিন্তু হচ্ছে যে এই ফেরিতে করে আজকে একেবারে বিচ্ছিন্ন এলাকা, সুন্দরবনের এক বিচ্ছিন্ন এলাকা জি প্লটের দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর অনেক মনোরম কোমল হাওয়া চলছে, আর তার সাথে কিন্তু আকাশটা একটু মেঘলা আজকের দিনটাতে। এমনি এখানকার আকাশ কিন্তু বেশিরভাগ সময়টা একটু মেঘলা থাকে, গা চমচমে দেখা যায়, কারণ এখানে যে ম্যানগ্রোভ উদ্ভিদ আছে এর কারণেও কারণ হয়ে দাঁড়ায়। তো অবশ্যই ম্যানগ্রোভ থাকার কারণে এই নদী ভাঙন থেকে কিন্তু এইসব ভূমি কিন্তু সংরক্ষণ থাকছে সবসময়। আগে লক্ষ্য করলাম যে উপাস দিয়ে একটা রেপাস দিয়ে একটা যাচ্ছে। সীতারামপুর জানো? সীতারামপুরের পরে শুধু না, আচ্ছা, আর কিছু দ্বীপ দ্বীপ নেই সীতারামপুরে, মানে- দ্বীপ নেই। আমাদের ছেলে সব লোক হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আপনাদের মানে সন্তানরা আছে তারা ওই মাছ ধরতে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কিন্তু এটা জেঠিমার সঙ্গে কথা একটু বলে নিই। ওনার মতে উনি বলছে, ওনার কথা মতে যেটা আমি শুনতে পারলাম যে ওনার যে ছেলে আছেন উনি কিন্তু প্রায় 12 থেকে 14 দিন, তাই তো? কতদিন হয়েছে? আমার ছেলে এই যে গেছে, হ্যাঁ, আমার ছেলে আজকে না না 12 দিন থাকে, 12 দিন, 12 দিনে ঘর আছে। 12 দিন 12 দিন 15 দিন। ঠিকই বলেছিস। আচ্ছা আচ্ছা মানে কোটালের মুগালে উঠে আসে, নদীর জল যখন টান করে আচ্ছা আচ্ছা। তখনই উঠে আসে। ও তার মানে বলতে চাইছেন যে অমাবস্যা পূর্ণিমার সময় যে তারপরে ঝড় হলে, ঝড় হলে খারাপ ওয়েদার খারাপ হলে উঠে আসে। থাকতে পারবে না। ও মানে ওটাই জীবিকা, তাই তো? শুধুমাত্র মাছ ধরার জীবিকা নাকি হ্যাঁ, চাষবাসও আছে? সেখানে শুধু মাছ ধরা হয়। আর এইটা এখানে এরকম- মাছ ধরার জন্যই মানুষ সব বেঁচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনি যেখানে যায় আর কি আপনার ছেলেরা বা বাড়ির লোকের যারা আছে, মানে বাঘের ভয় বা কুমিরের না, ভয়- সেখানে ওদিকে বাঘ- বাঘ কোথায় পাবে? সেখানে শুধু জল। শুধু নদী, আচ্ছা, ওইদিকে শুধু নদী, এরকম দ্বীপ নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। ভাষা শব্দ শুধু শুধু ঢেউ শব্দ। আসবে ওয়ারলেসের এখানে তো যাচ্ছেন জিপ লটে, শুধু নদী দেখবে শুধু শব্দ আসবে, শাঁসা করে। আশা করে আরেকটা ঢেউ আসবে বাবা। কোথাও বাতাস নেই, কিন্তু ওখানে বাতাস আসবে। আর নদীতে ঢেউ কখন? এগুলো তো এখন কিন্তু এই বর্ষার সময়, ইলিশের সময়, তাই এই যে জাহাজগুলো দেখছো এগুলো দিয়ে কিন্তু তোমার ইলিশ ধরতে যাচ্ছে। সুন্দরবন অঞ্চলে এই সুন্দরতা টিকে আছে সুন্দরী গড়ান এই গাছগুলি এবং এই নদী প্রবাহের জন্য, মানে অতুলনীয় এক পরিবেশ কিন্তু দেখতেই পাচ্ছ। তো সব মিলিয়ে কিন্তু এই যাত্রাপথে কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে এসছে, জানি না কিভাবে কি ওখানে যেখানে আমাদের গন্তব্য যাওয়া আবার আসা, হয়তো ওখানে থাকতে হতেও পারে, বা কপাল ভালো থাকলে নিশ্চয়ই সবটাই তোমাদের এই সৌন্দর্য প্রাকৃতিক সবটাই তোমাদের দেখা থাকছে। তো চলো, এখন বৃষ্টি চলে এসছে, এখন একটু শেডের দিকে যাওয়া। মেঘ কিন্তু খুব করেছে ঘন আকাশে, আর এই মুহূর্তে কিন্তু বিশাল মুষলধারে বৃষ্টি চলছে। আর এখন এই মুহূর্তে আমরা যেখানে পৌঁছাতে যাচ্ছি সেটা হচ্ছে ছোট রাক্ষসখালী। আর অসম্ভব এই দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই রাস্তাটা অতিক্রম করতে হচ্ছে। এই দুর্গম পথ আমরা একদিন এসেছি, তাই আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে। যারা প্রতিনিয়ত এরকম যাতায়াত করে তাদের কাছে এই অবস্থান কেমন এসে দাঁড়ায় সেটা কিন্তু অভাবনীয় এবং অপরিকল্পনীয় বলা যেতে পারে। এটা কিন্তু বনশ্যামনগরের পরে যে স্টপেজটা পড়ে সেটা হচ্ছে ছোট রাক্ষসখালী ঘাট। আর এই ছোট রাক্ষসখালী ঘাটে কিন্তু এই মুহূর্তে কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে, যেটা আর কি দাদাকে কিন্তু পান অর্ডার দেওয়া হলো। আমরা তিনজন এখানে এসেছি, তো 3টে পান কিন্তু উনি সাজছেন, একেবারে চুন সুপারির পান, তাই তো? এটা নাকি কী দিচ্ছ ওটাতে? মিষ্টি।
তো 5 টাকার বিনিময়ে কিন্তু এই পান কিন্তু উনি বিক্রি করছেন। সেহেতু আমাদের এই যাত্রাপথে আমরা 3টি পান এখন নিয়ে নেব, আর খুব সুন্দর কিন্তু বানাচ্ছেন। তো একেবারে দেখো গোল রোল রোল করে বানিয়ে দিয়েছেন। তো এখন এটা নিয়ে নিই, দাও। তো এই 3টে পান কিন্তু আমরা 3 জন চলে যাবে। চলো দেখি কেমন চন্দ্রানীতে আজকে জিপুলাটে যাওয়া, আর এই চন্দ্রানীর যে ভাড়া সেটা হচ্ছে মাত্র 20 টাকা মাথা পিছু। আর যিনি আর কি পাইলট আছেন নাবিক, ওই কাকাবাবুই কিন্তু আমাদের টাকা দিচ্ছেন, মানে একই সাথে দুরকম কাজ করছেন। এই বিষয়টা লক্ষ্য করলাম। এখানে টিকিটের ব্যবস্থা নেই, যে টাকা তো নিল 20 টাকা করে মাথা পিছু, টিকিটের ব্যবস্থা নেই না? মানে অন্যান্য যেরকম যানবাহনের গাড়িতে কোনো সার্ভিস, কোনো মানে সার্ভিসে টিকিটের ব্যবস্থা নেই, মানে পুরোটাই বিশ্বাসের উপরে চলে। আর এমন কেউ নেই যে দেবে না চলে যাবে, এরকম বিষয়টা হয়। আচ্ছা আচ্ছা, মানে হয়তো বলে যাবে যে আমার 5 টাকা কম আছে কিংবা টাকাটা, কিন্তু আবার যে আবার টাকা চাইতে এসেছিল সে কিন্তু আবার দুবার চাইবে না। আচ্ছা আচ্ছা, মনে হয়। আবার হ্যাঁ, একটা জিনিস ফলো করবেন, যে লোক উপরে বসে আছে, হয়তো স্বামী স্ত্রী দুজন, এই নিচে বসেছে, স্বামী উপরে বসেছে, তুমি বললো আমার নিচে একজন আছে, সে গিয়ে কিন্তু বলবে, সে আবার তখন নিচে বলবে আমার উপরে একজন আছে, বাস ওটাই হয়ে গেল। মানে পুরোটাই মুখের কথার উপরে চলছে আর কি। তো দেখো এখানকার মানুষরা কিন্তু সত্যিই যে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম এবং প্রত্যেকটা দ্বীপের মানুষের কথা যতই শুনছি তত কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে এখানকার মানুষ কিন্তু খুবই সহজ সরল, এবং এখানকার মানুষের কিন্তু একটা অন্যরকম চিন্তাভাবনা নিয়ে তারা চলে, এতটাও জটিলভাবে তারা চলে না। অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এই যাত্রাপথে একসঙ্গে আসছি, এই দিদিভাই, এই দাদা, আশেপাশে যারা আছেন। তো কোথায় গেছিলেন? কোথায়? পাথর প্রতিমাতে গেছিলেন নাকি অন্য কোথাও গেছিলেন? পাথর প্রতিমায় গেছিলাম। দোকানের ক্ষেত্রে নাকি অন্য? হ্যাঁ, কেনাকাটা করতে গেছিলাম। কেনাকাটা করতে গেছিলেন কি? বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল নাকি? না, ওই চারা লাগাবো, চারা আরো আনতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে ওই আম গাছের যে চারা আর কি দেখলাম। চারা, লেবু চারা। আর আপনাদের বাড়ি জি প্লটে? একদম জি প্লট। তো কখন বেরিয়েছেন? সকালবেলা? সকালে আমরা 7টার নৌকায় গেছিলাম। 7টার নৌকা? 7টার নৌকা এখন বাজে প্রায় 2টো বাজে প্রায়, মানে এতক্ষণ এইরকম করে অতিক্রম করতে হয় প্রতি মুহূর্তে। যাতায়াতের ব্যবস্থা এই আছে শুধু। আর ডাক্তার দেখাতে আসলেও তো আপনাদের এইভাবে আসতে হয় তো। আর রাত বেরাত তো খুব সমস্যায় পড়তে হয় নাকি? হ্যাঁ, রাত্রে হলে সমস্যায় পড়তে হয়। মানে দেখা যাচ্ছে কি ছোটো একটা বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, প্রসূতি মায়েরা যারা আছে তাদের তো এটা ডেইলি চেক আপ থাকে, স্বাস্থ্য তাদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে। নৌকা ভাড়া করে নিয়ে আসতে হয়। তা মোটামুটি যে অন্য সময় রাত বেরাতে ওই নৌকা ভাড়া প্রায় কত টাকা খরচ হয়? 3000, 3500 এরকম। 3000, 3500 টাকা? হ্যাঁ, মানে অফ টাইমে যেগুলো আর কি। মানে এটা তো অভাবনীয় একটা মানে প্রাইস যাকে বলা হয়, যে মানে একটা গরিব মানুষের পক্ষে তো খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তো। আর কলেজে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পাথর প্রতিমাতে আসতে হয় না কাকদ্বীপ? না, পাথর প্রতিমাতে আসতে। পাথর প্রতিমাতে ডেইলি প্যাসেঞ্জারি করতে গেলে তো অনেক টাকা খরচ। হ্যাঁ, হয়ে যায়। মানে যদিও দেখছি যে এই 20 টাকা করে ফেরিতে ভাড়া, তারপরে আবার আপনার বাস ভাড়া কিংবা টোটো ভাড়া। ওদের জন্য একটা কার্ড করে দেওয়া হয়, ওদের কম। আচ্ছা আচ্ছা, যেখানে 20 টাকা নিচ্ছে ওখানে 10 টাকা নেয়। তবু তো একটা কস্ট লাগে। হ্যাঁ। তারপরে খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়ে যায়, যে এত দূর যাওয়া আসা। হ্যাঁ, আপনি বাড়ি থেকে কিছু করে দেন, আপনার সন্তানের জন্য বাড়ি থেকে কিছু করে দিলেন, ওখানে খাবার করে দেওয়া হয়। যখন না সময় পাই তখন ওখানে পয়সা দিয়ে কিনে খেতে হয়। এই জন্য তো অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টির সময় তো এরকম স্কুল বন্ধ করতে হয়, হ্যাঁ, পরীক্ষার সময় সমস্যা হয়। তো দিদি ভাইয়ের মুখ থেকে তোমরা শুনতে পারলে যে কি দুর্বিষহ সংগ্রামের জীবন তারা কাটাচ্ছেন প্রতি মুহূর্তেই। মানে একটা দুটো নয়, অনেকগুলো সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় এই দ্বীপের মানুষগুলো। তো এইভাবে তোমাদেরকে সমস্ত দ্বীপের মানুষের সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, আর তাদের যে কষ্ট সেগুলো কিন্তু সবটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো।
ছোট রাক্ষসখালী ঘাট থেকে কিন্তু বেরিয়ে আসার পর কিছুক্ষণ পর যে স্টপেজটা দিল সেটা হচ্ছে খদ্দেরের ঘাট। এটা হচ্ছে খদ্দেরের ঘাট। দেখো এখানের ব্যবস্থাটা তাও একটু আছে, পাকাপাকি ব্যবস্থা হয়তো করেছে, কিছু দিন যাবত হয়েছে এটা করেছে। আগে ওটা ছিল, ওটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা, তারপর এটা করা হয়েছে। আর এই যে উঁচু ট্যাগ যেগুলো দেখতে পাচ্ছ, এই ম্যানগ্রোভ যে গাছগুলো আছে এগুলো কিন্তু নদীর যে পাড় বাঁধানো, সেই পাড় কিন্তু বাঁধিয়েছে। এখানে কিন্তু মাল পুরো বোঝাই করা আছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল এই তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল, এখন আবার খুলছেন। ওরা মনে হয় সামনেই কোনো স্টপেজে ওনারা নেমে যাবেন। ঘরে পুকুরে ছাড়বো তো। তো দেখো খাড়ির খুব পাশ দিয়ে যাচ্ছি। এটা ওরা বলছে এই বিদ্যাধরী নদী আর মাতলা নদীরই কিছু অংশ। এটা এখনও পরিপূর্ণ এই নদীর নাম ওরা বলতে পারছে না, কিন্তু এটা একটা খাড়ি। আর একটা কথা শুনলাম যে এখানে কিন্তু এই জায়গাটাতে কোনো রকম বাঘের দেখা না থাকলেও, বাঘের দেখা না পেলেও কিন্তু এখানে কুমিরের উপদ্রব কিন্তু আছে। এই জলেই নাকি মাঝে মাঝে কুমির দেখা যায়। এবং ওনার কথা মতে কিছুদিন আগে একজন জলে মাছ ধরতে গেছিলেন, সেই মতো অবস্থায় কিন্তু একটা মানে প্রাপ্তবয়স্ক একজন যুবক, তাকে কিন্তু কুমিরে টেনে নিয়ে গেছে। কি সংগ্রামের জীবন, মানে ভাবতে গেলে গায়ে কাটা দেয়। কিন্তু ওই যে ওই দিকটা একটা গ্রাম পড়ছে, কিন্তু এই যে এই বাঘটা, এই খাড়ির এই বাঘটা পার হয়ে ছোটো ছোটো খাড়ি দেখো, এই সাইডে কিন্তু ছোটো ছোটো নৌকা নিয়ে কিন্তু মাছ ধরতে যায়। এই যে ছোটো খাড়ি আমাদের হাতে সোজা যায় এই ছোটো খাড়িতে। আর এই যেখান থেকে একটা ঘাট মতো করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য। আর এই যে ছোট একটা গ্রাম এখানে পড়ছে। এখন আরেকটা আবার ঘাট চলে এসেছি, এটা কিন্তু কলোনির ঘাট। খদ্দেরের ঘাট থেকে কিন্তু এই যে ঘাটটা সেটা হচ্ছে কিন্তু কলোনির ঘাট। দেখো একে একে কিন্তু এখানে মোটামুটি কিছু মানুষ এখানে নামবে। তোমাদেরকে একটু দেখায় যে এখানে কত লোক নামবে। বেশ কিছু মানুষ কিন্তু এখানে নেমে যাচ্ছেন এই কলোনির ঘাটে। আর কিছু তোমাদের দেখা, এটাই কিন্তু বনশ্যামনগর। আর বনশ্যামনগরের একেবারে এই পাশটাতেই কিন্তু জি প্লটের পুল বরাবর কিন্তু আমাদের এই ফেরি চলছে। আর এখন যে পরের স্টপেজ যেটা পড়বে সেটা কিন্তু বনশ্যামনগরের দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। একটা সময় কিন্তু এটা ছিল বনশ্যামনগরের এই ঘাট, আর পরবর্তীতে এটা তৈরি করা হয়েছে। এখনও হয়তো সম্ভবত এটা চালু হয়নি, কিংবা কিছুটা হয়তো কাজ চলছে। তো এখন এই মুহূর্তে এখানে নিয়ে আসছে। দেখো ভাঙনের অবস্থান দেখো, যে এই ঘাটটা কিন্তু প্রায় ভেঙে গেছে, কারণ এই জলোচ্ছ্বাস মাঝে মাঝে হয়। এখন যেহেতু জোয়ার ভাটাটা খুব একটা বোঝা যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে মোটামুটি জল এখানে কম রয়েছে। আর যেইভাবে শ্বাসমূলগুলো যেগুলো রয়েছে, শ্বাসমূলগুলো যেগুলো বলা হয় যে সুন্দরী গড়ানে যে শ্বাসমূলগুলো, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি। দেখো শ্বাসমূল, এগুলো কিন্তু সুন্দরী গড়ানের শ্বাসমূল। আর ওনারা কিন্তু এই যে দেখো যে ছোটো ছোটো ছেলে মেয়েরা দেখতে পাচ্ছ যারা, ওরা কিন্তু স্কুলে গেছিলো আর এখন কিন্তু বাড়ি ফেরার পথে। তো ওদের ওই ইঞ্জিন ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে। এখানকার একটা ব্যবস্থা হচ্ছে যে নৌকা, আর নৌকার পরে কিন্তু যে যানবাহনের ব্যবস্থা সেটা কিন্তু ইঞ্জিন ভ্যান, আর সেটা কিন্তু ওপাশে দাঁড়িয়ে আছে ইঞ্জিন ভ্যান যাতায়াত ব্যবস্থা। স্কুল কি এখানে নাকি তোমাদের? স্কুল এখানে? এনসিসি ট্রেনিং চলছে? কোথায় চলছে এনসিসি ট্রেনিং? আচ্ছা, মানে এখন কি যাবে নাকি আসলে? আচ্ছা আচ্ছা, কত দূর এখান থেকে? অনেকটাই। আর সাইকেলে গেলে মানে মানে ওই সাইকেলে করেও যাওয়া যায়, নৌকা করেও যাওয়া যায়? আচ্ছা আচ্ছা। এই দ্বীপে বাড়ি, বনশ্যামনগরেই বাড়ি তোমাদের?
এই বনেশ্বর নগরেই বাড়ি তোমাদের? বড় রাক্ষসখালী বাড়ি তোমাদের? আচ্ছা আচ্ছা। এই কিছুক্ষণ আগে পেরিয়ে এলাম ছোট রাক্ষসখালী, আর সামনেই নিশ্চয়ই তাহলে বড় রাক্ষসখালী। হুম হুম হুম, বড় রাক্ষসখালী। তো ওরা কিন্তু এনসিসির জন্য গেছিলো, আর সেহেতু কিন্তু ওদের কিন্তু এই রাস্তায় একটুখানি দাঁড়িয়ে আছে। আর এইভাবে কিন্তু সাইকেল নিয়ে গেলে কিন্তু ওদের প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর দেখো, যেটা বলছিলাম যে এই সামনে ওরাও কিন্তু এনসিসির জন্য আছে, আর এখান থেকে কিন্তু ওদের যাত্রা শুরু হবে। চলে এসেছি আমাদের একেবারে গন্তব্য স্থানে, চাঁদমারি ফেরিঘাট জি প্লট। তো এই জি প্লটের চাঁদমারি ফেরিঘাটে কিন্তু আমাদের এখন নামার সময় এসে গেছে। তো চলো আর দেরি না করে এবার কিন্তু পুরোপাড়া করে আস্তে আস্তে নৌকা করে থেকে কিন্তু আমরা নেমে পড়বো আমাদের মূল গন্তব্যের দিকে। এবং জি প্লটের মানুষের জীবিকা, জীবনধারা, এই সংগ্রামী জীবন টোটালটা কিন্তু আজকে তুলে ধরবো তোমাদের সামনে। মাছ ধরছে, হ্যাঁ, এইটাও কিন্তু একটা কৌশল। মানে কিছুটা দড়ি কিন্তু বাঁধা আছে একটা বোতলে, আর আমরা যেরকম ছিপ দিয়ে ধরি, এনারা কিন্তু এই ছোট ছোট বোতলে দড়ি বেঁধে কিন্তু মাছ ধরছে। দাদা মাছ ধরছো তো? মাছ ধরছো তো?